হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2015 সালে মুক্তি পাওয়া দারুণ একটি মিস্ট্রি থ্রিলার মুভি রহস্য। মুভিটির আইএমডিবি রেটিং 7.6 আউট অফ 10। মুভিটির সম্পর্কে বলতে গেলে মুভি শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। এইটুকু বলতে পারি আপনার সময় নষ্ট হবে না, তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমাদের রিমি ফার্নান্ডেজ নামের এই মহিলাকে দেখানো হয়। এই মহিলাটি ডক্টর সচিন মহাজনের ঘরে কাজ করে আর কি। সে সকালবেলা চায়ের কাপ নিয়ে ডক্টর সচিন মহাজনের মেয়ে আয়শা মহাজনের রুমের সামনে অপেক্ষা করছিল। রিমি অনেকবার দরজা ধাক্কা দিলেও আয়শা দরজা খুলছিল না। তাই রিমি রুমের মধ্যে ঢুকলে দেখে আয়শার গলা কাটা লাশ পড়ে আছে। এটা দেখে তো রিমির অবস্থা টিকটিকির বাচ্চার মতো হয়ে যায়। সে ভয়ে সচিনকে ডাক দেয়, আর এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের ডক্টর সচিন মহাজনের ওয়াইফ আরতি মহাজনকে দেখানো হয়। সে কোথাও থেকে বাসায় ফিরছিল। আর এখানে বলে রাখি, আরতি মহাজন একজন ডক্টর, অর্থোপেডিক সার্জন। আরতি ঘরে এসে দেখে ঘরের মধ্যে অনেক পুলিশ। পুলিশদের দেখে আরতি সচিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। সচিন আয়শার রুমের দিকে ইশারা করলে আরতি দৌড়ে আয়শার রুমে যায়। রুমে গিয়ে আয়শার গলা কাটা লাশ দেখে আরতি তো পুরোই একদম অবস্থা খারাপ, কারণ তার মেয়ে মারা গিয়েছে। এর চেয়ে বড় কষ্ট একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। যাই হোক, ক্রাইম সিন হয় পুলিশ আরতিকে সেখান থেকে বের করে দেয়। আর এই লোকটা হচ্ছে ইন্সপেক্টর মালভারে। মালভারেই এই কেসের ইনচার্জ। পুলিশ এখানে আয়শার হাতের মধ্যে একটা চুল আর বিছানার নিচে একটা কলম খুঁজে পায়। এরপর মালভারে হলরুমে এসে সবাইকে জিজ্ঞেস করে বডি আগে কে দেখেছে। রিমি বলে, আমি স্যার। রিমির ব্যাপারে জিজ্ঞেস করলে সচিন বলে, ও গত 30 বছর থেকে আমাদের বাসায় কাজ করছে, সেও আমাদের ফ্যামিলি। মালভারে জিজ্ঞেস করে সকালবেলা বডি কখন দেখেছিলে। রিমি বলে 6:30টার দিকে। মালভারে জিজ্ঞেস করে সেই সময় ঘরে কে কে ছিল। রিমি বলে, আমি ছিলাম, স্যার ছিল, আর আয়শা বেবি ছিল। চেতন ছিল না। মালভারে জিজ্ঞেস করে এই চেতনটা কে। রিমি বলে সেও এখানেই কাজ করে। সচিন বলে এটা চেতনই করেছিল, দয়া করে ওকে খুঁজুন। মালভারে বলে, আরে তোমাকেও বলার সুযোগ দিব, এখন চুপ করো, কথা বলবে না। টুনটুনির ছেলে, কথাবার্তা দেখি বোঝা যায় ক্যারেক্টার খারাপ। যাই হোক, মালভারে রিমিকে জিজ্ঞেস করে শেষবার চেতনকে কখন দেখেছিলে। রিমি বলে গতকাল রাতে 11:30টার দিকে। এরপর মালভারে চেতনের কোয়ার্টারে যায়। মালভারে সেখানে গিয়ে দেখে পাগলা কিছুই রাখে নাই, সব কিছু নিয়ে চম্পট দিছে। মালভারে ফিরে এসে রিমিকে জিজ্ঞেস করে এই চেতনের কোয়ার্টারে কি কিছু ছিল না। রিমি বলে, স্যার সব কিছু ছিল, ওর ব্যবহারের সব কিছুই ওর কোয়ার্টারে ছিল। মালভারে সচিনকে জিজ্ঞেস করে এই চেতনের কোনো ফটো, আইডি কার্ড কিছু আছে। সচিন মালভারেকে চেতনের আইডি কার্ড দেয়। মালভারে সচিনকে জিজ্ঞেস করে এই কার রেফারেন্স একে ঘরে রেখেছো। সচিন বলে সুধাকর মিশ্রা, গত কয়েক বছর ধরেই সে আমাদের ক্লিনিকে খাবার দেয়, সেই নিয়ে এসেছিল চেতনকে, বলেছিল তার ওয়াইফের ভাই। এরপর মালভারে আয়শার রুমে পাওয়া কলমটি সচিনকে দেখিয়ে বলে এই কলমটি কার। সচিন একবার রিমির দিকে তাকিয়ে বলে এটা আয়শার। মালভারে বলে, আমাকে কি পাগল পাইছো মেয়া? হাই স্কুলে পড়া একটা মেয়ে 20-30 হাজার টাকার কলম ইউজ করবে? সচিন তখন রেগে গিয়ে বলে এসব কিছু চেতন করেছে, ওকে না ধরে আপনারা আমাদের উপর সন্দেহ করছেন। মালবারে বলে, টুনটুনির ছেলে একদম কথা বলবে না, চুপ। আমাকে কি করতে হবে সেটা এখন তোমার কাছ থেকে জানতে হবে। মালবারে বলে সবাইকে পুলিশ স্টেশনে যেতে হবে। মালবারে পুলিশ স্টেশনে আয়শার মা আরতিকে জিজ্ঞাসাবাদ করলে আরতি বলে, আমি একজন অর্থোপেডিক সার্জন, একটা সার্জারির কাজে পুনে গিয়েছিলাম, আজকে সকালেই ফিরেছি। এখানে সে কান্না করতে করতে বলছিল, আমি নর্মালি বলে দিয়েছি বলে ভাইবেন না তার মনে মায়া দয়া নাই নিজের মেয়ের জন্য। যাই হোক, এরপর মালবারে ডক্টর সচিনকে জিজ্ঞাসাবাদ করে। সচিন বলে, আমি গতকাল রাতে হোটেল ম্যারিডানে ছিলাম, 12টার দিকে বাসায় এসেছি। আমি অনেক ড্রিঙ্ক করেছিলাম, এই কারণে ঘরে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা রিমির ডাকে ঘুম ভাঙলে দেখে আমার মেয়ে আর দুনিয়াতে নেই। এটা বলেই সে কান্নাকাটি শুরু করে দেয়। ওর কান্নাকাটি দেখে মনে করেন না ও ভালো মানুষ, সামনে গেলেই দেখবেন এই টুনটুনির ছেলে কত খারাপ। এরপর মালভারে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে, স্যার আমি রাতে বিল্ডিংয়ের মেন গেটেই ছিলাম। মালভারে জিজ্ঞেস করে রাত 10টার পরে সেই ঘরে কে কে এসেছিল। সেই লোকটা বলে, স্যার পাশের বাসার একটা ছেলে আছে রিয়াজ নুরানি, সে গতকাল রাতে 11টার দিকে সেখানে এসেছিল। এর ঠিক 1 ঘন্টা পরে ডক্টর সচিন মহাজন সেখানে আসে। আর স্যার আসার মোটামুটি 15 মিনিট পরেই রিয়াজ সেখান থেকে চলে যায়। মালভারে জিজ্ঞেস করে এই 15 মিনিটে তুমি ঘরের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনেছিলে। লোকটা বলে, স্যার রিয়াজ নুরানি যখন বের হচ্ছিল তখন তার বাম হাতে পট্টি বাঁধা ছিল, সেখান থেকে রক্তও বের হচ্ছিল, আর তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক রেগে আছে। এটা শোনার পর মালভারে লোকটার গালে একটা চড় দিয়ে বলে, যা এখান থেকে। দেখছেন, আমি বলছি না টুনটুনির ছেলে মানুষ ভালো না। যাই হোক, এরপর মালভারে রিয়াজ নুরানির বাসায় যায়। আর রিয়াজের বাবা মাকে রিয়াজের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়াজের মা জানায় সে গতকাল রাতেই কোথাও যেন বের হয়েছিল, এরপর থেকেই আর ঘরে ফেরেনি। এরপর মালভারে জিজ্ঞেস করে এই রিয়াজ আর আয়শা মহাজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। রিয়াজের বাবা বলে, কোন আয়শা? মালভারে বলে, আরে ওই তো আপনাদের পাশের বাসায় থাকে, ডক্টর সচিন মহাজনের আরতি মহাজনের মেয়ে আয়শা মহাজন। রিয়াজের বাবা বলে, আমাদের রিয়াজের তো অনেক গার্লফ্রেন্ড, কার কার খোঁজ রাখবো বলেন। এই টুনটুনির ছেলেও ভালো মানুষ না, অনেক গর্ব করে বলতেছে তার ছেলের অনেক গার্লফ্রেন্ড ছিল, যেন মাউন্ট এভারেস্ট জয় করছে বা নোবেল পুরস্কার পাইছে। এই টুনটুনির ছেলেকে রাস্তার মাঝে দাঁড় করাইয়া আগুন জ্বালায় দেওয়া উচিত। রিয়াজের ল্যাংটা কালে যদি এই টুনটুনির ছেলে কানের নিচে কয়েকটা দিত, তাহলে সুতার মতো সোজা হয়ে যাইত।
যাই হোক, রিয়াজের বাবা এখানে ছেলের কুকুরটির কথা বলছিল আর হাসতেছিল। মালবরে বলে, হয়েছে এটা, সেই আয়শা মহাজের নামের মেয়েটির খুন হয়ে গিয়েছে, আর খুনের সময় আপনার ছেলে রিয়াজ তার বেডরুমেই ছিল। এটা শুনে রিয়াজের বাবা টুনটুনির ছেলের হাসি একদম শেষ। এরপর মালবারে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় একটা মেয়ে সকালবেলা ময়লা নিতে আসলে ময়লার ড্রামগুলোর মধ্যে একটা শার্ট খুঁজে পায়, আর শার্টের মধ্যে রক্ত লাগা ছিল। মেয়েটি শার্টটি নিয়ে সোজা পুলিশদেরকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় পুলিশরা সচিন মহাজনের শার্ট খুলে তাকে চেক করছিল, আর সচিন মহাজনের ব্লাডও নিয়ে নেওয়া হয়। সচিন বলে, চেতনের কি খবর, ওকে খুঁজে পেয়েছো? গতবার তো মালবারে সচিনকে ধুয়েছিল, এবার সিনিয়র কনস্টেবল সচিনকে ধুয়ে দেয়। সে বলে, স্যার না তোমাকে বলছিল বেশি কথা বলতে না, আর আমরা কি করব না করব তোমাকে জিজ্ঞেস করব? আহ, বেচারা টুনটুনির ছেলে, যেখানেই যায় সেখানেই জারি খায়। মোটামুটি আমার মতো অবস্থা। ঘরের ছোট ছেলে তো, কেউ কথার কোনো মূল্যই দেয় না। জীবনটা একদম পুরোই বেদনার। তার উপরে সাবস্ক্রাইব বাড়তেছে না। দয়া করে আপনার ভিডিওগুলো দেখেন, বাট সাবস্ক্রাইব করে দিন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে। তাছাড়া আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমি তত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। আপনাদের সাবস্ক্রাইব করার আমার বিয়ে করার মধ্যে একটা কানেকশন আছে, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় পুলিশরা সুধাকর মিশ্রের বাসায় গিয়েছে চেতনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। মালবারে চেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে সুধাকর মিশ্রা বলে, আপনারা কারা, আর চেতন কি করেছে, ও কোথায় আছে আমি জানি না। একটু তেরামি করে কথা বলে মালবারে সুধাকর মিশ্রাকে নিয়ে যায় থানায়। থানায় এনে একটু বাসমতি রাইসের বিরিয়ানি খাওয়ায়। বিরিয়ানি খাওয়ার পরও সুধাকর মিশ্রা বলে, স্যার চেতন কোথায় আছে সেটা আমি জানি না, তবে চেতনের বাড়ির ঠিকানা দিতে পারি। এরপর মালবারে বাইরে এসে একজন কনস্টেবলকে ডেকে বলে, পাটনা পুলিশ স্টেশনে ইমেল পাঠাও, এই চেতন তিওয়ারির বাড়ি পাটনাতেই। তখন তারা জানতে পারে এই চেতন তিওয়ারির আগেও ক্রিমিনাল রেকর্ড আছে। মালবারে বলে, আরে হাজারবার বলেছি সোসাইটির মানুষদেরকে যে পুলিশ ভেরিফিকেশন ছাড়া কাউকে কাজে না রাখতে। টুনটুনির ছেলে মানুষ খারাপ হলেও কথাটা ঠিক বলেছে। যাই হোক, পরের দিন আমাদের মালবারাকে ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসে দেখানো হয়। ডক্টর মালবারাকে বলে, অটোপসি রিপোর্ট অনুযায়ী মেয়েটি রাত 12:30টার দিকে মারা গিয়েছে। মেয়েটির কাঁধে কিছু আঁচড়ের দাগ আছে, এর মানে মারা যাওয়ার আগে তার সাথে ধস্তাধস্তি হয়েছে। মালবারে বলে, মেয়েটির কি রেপ করা হয়েছে? ডক্টর বলে, না, রেপ করা হয়নি, তবে পোস্টমর্টম রিপোর্টে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এরপর মালবারে পোস্টমর্টম রিপোর্ট পড়তে থাকে, কিন্তু এই ইন্টারেস্টিং বিষয়গুলো আমাদেরকে বলা হয় না। কত খারাপ, আমরা তো বসেই আছি ইন্টারেস্টিং কিছুর জন্য। যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় ডক্টর সচিন মহাজনের আরতি মহাজন কোথাও যাচ্ছিল। তখনই ডক্টর সচিন মহাজনের ফ্রেন্ড ডক্টর হানসাল আর তার ওয়াইফ বৃন্দা সেখানে আসে। তারা সেখানে এসে একটু সমবেদনা জানায়। ডক্টর হানসাল সচিনকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? সচিন বলে, পুলিশ আমাদের ঘরটা সিল করে দিয়েছে। ডক্টর হানসাল বলে, কোনো সমস্যা নেই, তুমি আমাদের ঘরে থাকো। সচিন বলে, না, আমরা ততদিন আরতির ফ্যামিলির সাথে থাকবো। এরপর তারা নিজেদের মতো চলে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় আয়েশা মহাজনের শেষকৃত্যের অনুষ্ঠান চলছে। তখন ইন্সপেক্টর মালভারে সেখানে এসে উপস্থিত হয়। মালভারে এখানে সচিনকে তার মেয়ের খুনের দায়ে গ্রেফতার করে নেয়। ওই যে পোস্টমর্টম রিপোর্টের ইন্টারেস্টিং ব্যাপারের কারণে এইখানে ইন্টারেস্টিং কাহিনীটা হয়েছে আর কি। এরপর আমাদের কোর্টের সিন দেখানো হয়। উকিল জর্জকে বলে, ডক্টর সচিনের মেডিকেল রিপোর্ট অনুযায়ী সেই রাতে সে খুব ড্রিঙ্ক করেছিল, আর ভিক্টিমের বিছানার নিচে এই কলমটি পাওয়া গিয়েছে, আর এই কলমে ডক্টর সচিনের ফিঙ্গারপ্রিন্ট আছে। এছাড়াও তার ক্লিনিক থেকে জানা গিয়েছে ডক্টর সচিন মহাজন এই ধরনের কলমগুলি ইউজ করে। আর ডক্টর সচিন মহাজনের বাড়ির সামনের ডাস্টবিন থেকে একটা শার্ট পাওয়া গিয়েছে, আর এই শার্টটা ডক্টর সচিন মহাজনেরই, আর এই শার্টে ব্লাড লেগে আছে। পুলিশদের মতে এই ব্লাডটি হচ্ছে রিয়াজ নুরানির, যে খুনের রাতে ভিক্টিমের বেডরুমে ছিল, আর খুনের পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ডিএনএ রিপোর্ট অনুযায়ী ডক্টর সচিন মহাজনের গায়ে যে আঁচড়ের দাগ আছে সেটা আয়েশা মহাজনের নখের সাথেই হয়েছে, আর ভিক্টিম আয়েশা মহাজনের কাঁধে যে আঁচড়ের দাগ রয়েছে সেটা ডক্টর সচিনের হাত থেকেই হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ভিক্টিম আয়েশা মহাজনের হাতের মধ্যে যে চুল পাওয়া গিয়েছে সেটা ডক্টর সচিন মহাজনেরই। আর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আয়েশা মহাজন 1 মাসের প্রেগনেন্ট ছিল। এবার বুঝতে পারছেন, এটাই হচ্ছে সেই পোস্টমর্টম রিপোর্টের ইন্টারেস্টিং ব্যাপারটা আর কি। আর এই নিউজটা শুনে ডক্টর সচিন মহাজন আর তার ওয়াইফ আরতি মহাজন তো একটা শক খায়। উকিল বলে, স্যার এই কেসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। সেই রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে সচিন মহাজন যখন বাসায় আসে, সে তার মেয়ের বেডরুমে রিয়াজ নুরানিকে দেখে খুব রেগে যায়। এরপর রিয়াজ নুরানিকে আহত করার পর রিয়াজ নুরানি সেখান থেকে চলে গেলে ডক্টর সচিন মহাজন নেশার করে তার মেয়েকে হত্যা করে। কোর্টের জজ যখন ডক্টর সচিন মহাজনকে জিজ্ঞেস করে সেদিন রাতে কী হয়েছিল, ডক্টর সচিন বলে, আমার কিছুই মনে নেই। যেদিন আমি বেশি ড্রিঙ্ক করি সেদিন ঘুম থেকে ওঠার পর আগের দিনের কিছুই আমার মনে থাকে না। টুনটুনের ছেলে ড্রিঙ্ক করে নিজের মেয়েরে খুন করে ফেলাইছে, এখন বলে কিছু মনে থাকে না। মনে যেহেতু থাকে না তখন ড্রিঙ্ক কেন করো, টুনটুনের ছেলে। জর্জ এখানে ডক্টর সচিন মহাজনকে রিমান্ডে দিয়ে দেয় ততদিনের জন্য, যতদিন না ডক্টর সচিন মহাজনের উকিল কোনো ডিফেন্স স্টেটমেন্ট দেবে। এরপর আর কি, পুলিশরা ডক্টর সচিন মহাজনকে 14 শিক, না এখানে 18 শিকের মধ্যে নিয়ে যায় আর কি। জেলের গেট 2টা দেখা যাচ্ছিল। পরের দিন আমাদের দেখানো হয় আরতি মহাজন ডক্টর সচিন মহাজনের সাথে দেখা করতে আসে।
এখানে আরতি মহাজনের মনে হচ্ছিল ডক্টর সচিন মহাজনই খুন করেছে। ডক্টর সচিন বলে, আয়েশা আমার মেয়ে ছিল, আমি কি করে আমার মেয়েকে খুন করতে পারি? কিন্তু এখানে আরতি মহাজন এটাই সন্দেহ করছিল যে ডক্টর সচিনই আয়েশাকে খুন করেছে। এটা বুঝতে পেরে তো ডক্টর সচিন বেচারা আরও ভেঙে পড়ে। সত্য বলে আমারও মনে হচ্ছে ডক্টর সচিন আয়েশাকে খুন করেছে। কিন্তু মুভির মাত্র 25 মিনিট গেছে। যদি এত তাড়াতাড়ি কেস শেষ হয়ে যায়, তাহলে বাকি 2 ঘন্টা মুভির মধ্যে কি দেখানো হবে? এর মানে আরও টুইস্ট সাসপেন্স বাকি আছে। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। পরের সিনে আমাদের দেখানো হয় সচিন মহাজনের ওয়াইফ আরতি মহাজন একটা মহিলা সংগঠনের একজন কর্মীকে নিয়ে একটা উকিলের কাছে আসে সচিন মহাজনের জন্য আপিল করার জন্য। এরপর আমাদের সিবিআই অফিসার সুনীল পারস্কারকে দেখানো হয়। তার অভ্যাস হচ্ছে সে সবসময় আখরোট খায়। আখরোটের একটা কৌটো সবসময় তার সাথে সাথে থাকে। তার মতে আখরোট খেলে ব্রেনের পাওয়ার বাড়ে। সুনীল এখানে সচিন মহাজনের কাছে এসে বলে, পারস্কার, সুনীল পারস্কার, আখরোট খাবে? সচিন বলে, না। সুনীল বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সুনীল বলে, তোমার এই ফাইলটা উড়ে উড়ে পুলিশের টেবিল থেকে সিবিআইয়ের টেবিলে চলে গিয়েছে। পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল আশার গলায় যে কাট ছিল সেটা একটা সিঙ্গেল স্টাডি কাট ছিল, 2 ইঞ্চি গভীর একটা কাট। এটা কোনো ডক্টরকে দিয়ে সম্ভব। সচিন সেখান থেকে উঠে গিয়ে বলে, আমি এটা করিনি, আমি আমার মেয়েকে হত্যা করিনি। সুনীল বলে, পোস্টমর্টম রিপোর্টে তো সেটাই বোঝা যাচ্ছে। কিন্তু এরপর তো আমার মনে পড়ে আপনি তো সেদিন নেশার মধ্যে ছিলেন, তাই না? যেহেতু তুমি নেশায় ছিলে, তাহলে নিট অ্যান্ড ক্লিন কাট তো তোমার হাত থেকে হতেই পারে না। এর মানে তুমি খুন করোনি। ডক্টর সচিন মহাজন বলে, এক্স্যাক্টলি, আমিও তো এটাই বলতে চাইছি। সুনীল বলে, তো বলো এক্স্যাক্টলি সেদিন কি হয়েছিল? সচিন বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, আমার কিছুই মনে নাই। আমি যেদিন একটু বেশি ড্রিঙ্ক করি, পরের দিন আমার আগের দিনের কিছুই মনে থাকে না। সুনীল বলে, টনটনের ছেলে এতদিন তো পুলিশের মার খাইছ, সিবিআইয়ের মার খেলে সব কিছু মনে পড়ে যাইব। এরপর সুনীল সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের সুনীলকে তার ফ্যামিলিতে দেখানো হয়। সুনীলের ওয়াইফ তাকে বলছিল, তোমার সাথেই তো কাজ করে তোমার অ্যাসিস্ট্যান্ট, দেখো সে একটা ফ্ল্যাট কিনে ফেলছে, আর তুমি এখন একটা ফ্ল্যাট কিনতে পারলে না? একটা গাড়ি কিনছো, তাও আবার কিস্তিতে। সুনীল বলে, একটা ফ্ল্যাট কিনে এত সহজ নয়, 2-3 কোটি টাকার নিচে কোনো এজেন্ট কথাই বলে না। সুনীলের ওয়াইফ বলে, তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট কীভাবে কিনলো? সুনীল বলে, সেটা তো বলতে পারি না, তবে যেদিন ডিপার্টমেন্টের রেট তার বাসায় পড়বে না, সেদিন বলতে পারবো কীভাবে কিনছে। এখানে আমরা এটাই বুঝতে পারি যে সুনীল পারস্কার একজন অনেস্ট অফিসার। কিন্তু সুনীল পারস্কার যতটাই অনেস্ট, তার বউ ততটাই কারাপ্টেড। সে পারে না নিজেই সুনীল পারস্কারের নামে ঘুষ খায়। যাই হোক, সুনীল এখানে তার অ্যাসিস্ট্যান্ট পারভেজকে কল দিয়ে বলে, ডক্টর সচিন মহাজনের ঘরটা রি-এক্সামিনেশনের জন্য যাবো, রেডি থাকো। এরপর সুনীল আর তার অ্যাসিস্ট্যান্ট পারভেজ চলে যায় ডক্টর সচিন মহাজনের ঘরটা রি-এক্সামিনেশন করার জন্য। প্রথমে তারা ভিকটিম আয়েশা মহাজনের রুমটা চেক করতে চায়। সুনীল সেখানে টেবিলের উপরে একটা বক্স দেখতে পায়। বক্সটা ভাঙা ছিল। এরপর আয়েশার কাপড় চোপড়ের কাবাডের মধ্যে চেক করলে সেখানে একটা ছেঁড়া ওড়না খুঁজে পায়। সুনীল মেজের দিকে লক্ষ্য করলে দেখে ওয়াশরুমের দিকে রক্তের ফোঁটা পড়ে আছে। এরপর সুনীল ওয়াশরুমে গিয়ে চেক করলে সেখানে বুঝতে পারে যে ওয়াশরুমের বেসিনে ব্লাড আছে। এর মানে এখানে কিছু একটা ধোয়া হয়েছে, আর সেটাতে ব্লাড লেগেছিল। এরপর তারা সচিন মহাজনের রুমে যায়। সেখানে বিছানার উপরে ব্লাড লেগেছিল। পারভেজ বলে, স্যার এটা রিয়াজ নুরানের ব্লাড। সুনীল জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? পারভেজ বলে, স্যার পাবলিক প্রসিকিউটর বলেছিল না। সুনীল জিজ্ঞেস করে, তাদের কাছে কি রিয়াজের ব্লাড স্যাম্পল আছে? পারভেজ বলে, না। সুনীল বলে, তাহলে কিভাবে কনফার্ম হলে যে এটা রিয়াজের ব্লাড? পারভেজ আর কি বলবে? পারভেজ আর কিছু বলে না, চুপ করে থাকে। এরপর সুনীল ডক্টর সচিন মহাজনের একটি ব্যাগ খুললে সেখানে একটি সার্জিক্যাল নাইফ খুঁজে পায়। আসলে সার্জারি করার ইনস্ট্রুমেন্টগুলো যে ব্যাগের মধ্যে থাকে, নাইফটা সেই ব্যাগের বাইরে ছিল আর কি। সুনীল পারভেজকে বলে, এই নাইফটা ফরেন্সিকের জন্য পাঠাও। ফরেন্সিক ডক্টর সুনীলকে বলে, এই নাইফটাতে ডক্টর সচিন মহাজন আর আয়েশা মহাজন দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট আছে। সুনীল জিজ্ঞেস করে, নাইফটাতে কি কোনো ব্লাড স্যাম্পল আছে? ডক্টর বলে, না। সুনীল বলে, হ্যান্ডেলে হাতের ছাপ আছে, এর মানে হচ্ছে আয়েশার বেসিনে এই ছুরিটা কি দেওয়া হয়েছে। ডক্টর বলে, হতে পারে এমনটাই। পরের দিনে সুনীল ডক্টর সচিন মহাজনের ঘরের সামনে যে গার্ড আছে, তার গায়ে এক বালতি পানি মেরে তাকে ঘুম থেকে জাগায়। সুনীল কলার ধরে জিজ্ঞেস করলে, স্যার একটু চোখ লেগে গিয়েছিল। সুনীল বলে, প্রতিদিন রাত 1:30টার দিকে তোমার চোখ লেগে যায়? লোকটা বলে, স্যার দিনের বেলা আরেকটা জায়গায় ডিউটি করি তো, আর রাতের বেলায় এখানে ডিউটি করি। সুনীল জিজ্ঞেস করে, তাহলে রাতের বেলায় কি এখানে এসে ঘুমাও? লোকটা বলে, না স্যার, এখানেই থাকি, ডিউটি করি, সজাগ থাকি। সুনীল বলে, ওয়াশরুমও যাও না? আরে ওয়াশরুমে যাওয়া কোনো পাপ নয়। লোকটা বলে, হ্যাঁ স্যার যাই। সুনীল বলে, এর মানে ওয়াশরুম যেতে 3 মিনিট, আসতে 3 মিনিট, আর টয়লেটের মধ্যে 3 মিনিট, টোটালি 9 মিনিট। ওয়েট ওয়েট, 9 মিনিট না, তুমি সেখানে বিড়িও খাও তাই না? লোকটা বলে, না স্যার। সুনীল তার পকেট থেকে বিড়ির বান্ডেল বের করে বলে, তাহলে এইটা কি, আগরবাতি? সুনীল বলে, আমি ওয়াশরুমে গিয়েছি রে পাগলা, সেখানে তোমার এই আগরবাতির অনেক অংশ পড়ে আছে। এর মানে হচ্ছে ওয়াশরুমের কাজে 9 মিনিট, আর বাকি 6 মিনিট তোমার এই আগরবাতি খেতে লাগে, টোটালি 15 মিনিট তোমার ওয়াশরুমে যেতে লাগে। এর মানে হচ্ছে এই 15 মিনিটের মধ্যে এই বিল্ডিংয়ে যদি কেউ যায়, তাহলে তুমি সেটা দেখবে না। লোকটা বলে, জি স্যার।
পরের সিনে আমাদের সুনীলকে ডক্টর হানসালের বাসায় দেখানো হয়। তো একটু নড়ে চড়ে বসুন, এখানে শুরু হতে যাচ্ছে মুভির দারুণ সব টুইস্টগুলো। সুনীল ডক্টর হানসালকে বলে, সচিন মহাজনের ঘর তো ঠিক এখানের সামনেই না, এই তো আপনার জানালা থেকে স্পষ্ট আয়সার রুম দেখা যাচ্ছে। সুনীল আর ডক্টর হানসাল কথা বলছিল, তখনই ডক্টর হানসালের ওয়াইফ বৃন্দা সেখানে আসে। তখন বৃন্দা সুনীলকে বলে, হোয়াই নট ইউ সিট ডাউন, টুনটুনির মেয়ে, ইংরাজি বলো, একটু পর তোমার সব ইংরাজি বের হয়ে যাবে। সুনীল ডক্টর হানসালকে জিজ্ঞেস করে, এই ডক্টর সচিনের সাথে আপনার কেমন সম্পর্ক? ডক্টর হানসাল বলে, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সুনীল বৃন্দাকে জিজ্ঞেস করে, আপনার সাথে কেমন সম্পর্ক? বৃন্দা বলে, হার্ডলি আই নো হিম, মানে আমি তেমন চিনি না তাকে। সুনীল বলে, ও আচ্ছা এই ব্যাপার। এরপর সে ডক্টর সচিনের কল রেকর্ড বের করে বলে, এই ডক্টর সচিনকে আপনি 45 বার কল করেছেন 1 মাসের মধ্যে। তখন বৃন্দা বলে, উই আর গুড ফ্রেন্ডস। এখন গুড ফ্রেন্ড, একটু আগে তো হার্ডলি নো হিম। এই মহিলার মধ্যে গাবলা আছে, আপনারা দেখেন ভবিষ্যতে এই মহিলার ব্যাপক গাবলা বের হইব। সুনীল হানসালকে বলে, আপনি কি ওনাদের ফ্রেন্ডশিপের ব্যাপারে জানতেন? ডক্টর হানসাল হাবাগোবার মতো তাকিয়ে থেকে বলে, না। আহ, বেচারা, বেচারা জানতোই না তার ওয়াইফের একটা গুড ফ্রেন্ড আছে। সুনীল বলে, মিথ্যা কথায় বলা তো আপনি আপনার ওয়াইফের থেকেও বড় খেলোয়াড়। তখন ডক্টর হানসাল বলে, মিস্টার পারাস্কার, আই আস্ক ইউ টু লিভ নাও, মানে আপনি এখনই বেরিয়ে যান। সুনীল বলে, আই আস্ক ইউ টু শাট আপ। আরে টনির ছেলে, তোমার কি মনে হচ্ছে আমি এখানে তোমার পেশেন্ট হিসেবে এসেছি? আমি সিবিআইয়ের অফিসার, আর আমি এখানে ইনকোয়ারির জন্য এসেছি। তখন বৃন্দা হানসালকে বলে, হানসাল, আই উইল সি ইউ লেটার। সুনীল বলে, সিট ডাউন, এখান থেকে লড়বে না। তখন বৃন্দা ঘাটতারে মেঘরে ওইটা জিতে নিলে তখনই মহিলা কনস্টেবল এসে বলে, ম্যাডাম বসুন। আরে টুনটুনির মেয়ে বসতে বলছি না, বস। কি আর করার, দুইটা জারি খেয়ে বাধ্য মেয়ের মতো বইসা পড়ে। এরপর সুনীল আস্তে আস্তে তাদের গোপন কাহিনীগুলো বের করতে থাকে। সুনীল বৃন্দাকে বলে, 28 তারিখ সন্ধ্যাবেলায় আপনি ডক্টর সচিন মহাজনকে কল দিয়েছিলেন। তার কাছ থেকে হোটেল মেরিডিয়ানের নাম্বার নিয়ে হোটেল মেরিডিয়ানে কল করেছিলেন। আজ সকালে আমি গিয়েছিলাম হোটেল মেরিডিয়ানে। এখানে একটু মন দিয়ে শুনবেন। একবার হোটেল মেরিডিয়ানের কাহিনী দেখানো হয়, আর একবার 28 তারিখ রাতে হোটেল মেরিডিয়ানে কী হয়েছিল সেই কাহিনী দেখানো হয়। এখানে আমাদের দেখানো হয়, সকালবেলা যখন সুনীল পারস্কার হোটেল মেরিডিয়ানে গিয়েছিল, সেখানে সে জানতে পারে বৃন্দা 28 তারিখ রাতে হোটেল মেরিডিয়ানে একটা রুম বুক করেছিল। তখন শুনি বৃন্দার হাজব্যান্ড ডক্টর হানসালের ছবি দেখিয়ে বলে, উনিও কি এই ম্যাডামের সাথে এসেছিল? হোটেলের স্টাফ বলে, না স্যার, এই লোকটাও আপনাদের মতো এখানে ইনকোয়ারি করার জন্য এসেছিল। তখন সুনীল জিজ্ঞেস করে, বৃন্দার সাথে কেউ ছিল না? হোটেলের স্টাফ বলে, এই লোকটা আসার কিছুক্ষণ পরেই আরেকটা লোক এখানে এসেছিল, আর সেই লোকটা এই ম্যাডামের সাথে আরও কয়েকবার এই হোটেলে এসেছে। তখন সুনীল ডক্টর সচিনের ছবি দেখালে হোটেলের স্টাফ বলে, হ্যাঁ স্যার, এই লোকটাই এসেছিল। সুনীল হোটেল স্টাফকে জিজ্ঞেস করে, এই দুজনের মধ্যে কোনো কথা হয়েছিল? হোটেল স্টাফ বলে, না স্যার। সুনীল জিজ্ঞেস করে, তুমি এত শিওর হয়ে কীভাবে বলছো? হোটেলের স্টাফ বলে, কারণ স্যার সেদিন হোটেলের লবিতে এই লোকটার সাথে একটা মেয়ের সাথে ঝগড়া লেগে যায়, আর আমাদের সকল স্টাফদের সেখানে যেতে হয় তাদেরকে সারানোর জন্য। তখন সুনীল 28 তারিখে যারা যারা রুম বুক করেছিল তাদের সবার লিস্ট দেখতে চায়। তখন হোটেলের স্টাফ লিস্ট দেখে নামগুলো বলতে থাকলে সেখানে আমরা জানতে পারি সেদিন রিয়াজ নুরানিও এখানে একটা রুম বুক করেছিল। সুনীল জিজ্ঞেস করে, এই রিয়াজ নুরানি কার সাথে এসেছিল? হোটেলের স্টাফ বলে, স্যার একটা টিনেজার মেয়ের সাথে সে এসেছিল। তখন সুনীল আয়সার ছবি দেখালে হোটেলের স্টাফ বলে, হ্যাঁ স্যার। তখন আমাদের দেখানো হয় সেদিন হোটেলে আসলে কী হয়েছিল। রিয়াজ নুরানি আয়সার সাথে এসে একটা রুম নেয়, আর ডক্টর সচিন সেখানে আগে থেকেই লবিতে লিফটের জন্য ওয়েট করছিল। তখনই রিয়াজ নুরানি আর আয়সা আর ডক্টর সচিন মহাজন সামনাসামনি দেখা হয়ে যায়। নিজের মেয়ের এই কাহিনী দেখে সচিন মহাজনের মাথায় তো রক্ত উঠে যায়। সে রিয়াজকে কষে একটা থাপ্পড় মারে। রিয়াজও কম কিসে, সেও সচিন মহাজনকে কষে একটা থাপ্পড় মারে। টুনটুনির ছেলে বেয়াদব, গার্লফ্রেন্ডের বাবার গায়ে হাত তোলে। মারামারির এক পর্যায়ে হোটেলের স্টাফ এসে তাদেরকে থামায়, আর ডাক্তার সচিন মহাজন আয়সাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এগুলো দেখার পর ডক্টর হানসালও সেখান থেকে চলে যায়। এরপর কাহিনী আবার বর্তমানে এসে পড়ে। ডক্টর হানসাল সুনীলকে বলে, মিস্টার পারস্কার, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, দয়া করে এটা পাবলিকলি আনবেন না। আপনি চাইলে আমরা আপনার ভালো খেয়াল রাখতে পারি। ইনডাইরেক্টলি ঘুষ দেওয়ার কথা বলছে আর কি। তখন সুনীল বলে, আপনি আমাকে ঘুষ দেওয়ার কথা বলছেন? ডক্টর হানসাল বলে, আরে না, আমি কখন বললাম আপনাকে ঘুষ দেবো? সুনীল বলে, এই যে বললেন খেয়াল রাখবেন। ডক্টর হানসাল বলে, আরে না, আমি আপনাকে ঘুষ দেওয়ার কথা বলিনি। সুনীল বলে, ও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে তাই না? ডক্টর হানসাল বলে, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। এরপর সুনীল বলে, কল রেকর্ডস অনুযায়ী 28 তারিখ রাতের 11টার দিকে আপনি ডক্টর সচিন মহাজনকে কল করেছিলেন। ডক্টর হানসাল বলে, হ্যাঁ, সে আমার ভালো বন্ধু, আমি তো তার সাথে কথা বলতেই পারি। সুনীল বলে, ও আচ্ছা, তো ভালোই বন্ধুর খেয়াল রাখছেন তাই না মিসেস বৃন্দা? এটা শুনে ডক্টর হানসাল একটু রেগে গেলে সুনীল তাকে চুপ করিয়ে দিয়ে বলে, ডক্টর সচিন মহাজন আয়সাকে বাসায় ড্রপ করার পর আবারও গিয়েছিলেন হোটেল মেরিডিয়ান, কারণ মিস বৃন্দা হোটেল মেরিডিয়ানে ডক্টর সচিন মহাজনের অপেক্ষা করছিল। আর আমরা দেখতে পাই আসলে সেদিন ডক্টর সচিন মহাজন আয়সাকে বাসায় ড্রপ করার পর আবারও হোটেল মেরিডিয়ান গিয়েছিল, কারণ তার জন্য বৃন্দা সেখানে অপেক্ষা করছিল। দেখছেন, আমি বলছি না এই মহিলার মধ্যে গাবলা আছে। আর এই সচিন মহাজনও কিন্তু অনেক বড় খেলোয়াড়, সামনে তার খেলার আরও কীর্তি কাহিনী বের হবে, একটু অপেক্ষা করুন। এরপর সুনীল বলে,
সেদিন রাতের 11টা বাজে রিয়াজ নুরানি আয়শা মহাজনের বাসায় আসে তার সাথে দেখা করার জন্য। আর হতে পারে আপনি জানালা দিয়ে রিয়াজকে আয়শার বেডরুমে দেখেছিলেন, কারণ আপনার জানালা দিয়ে আয়শার বেডরুম স্পষ্ট দেখা যায়। আর আমরা দেখতে পাই সুনীল যা বলছিল তা আসলেই সত্য। সেদিন ডক্টর হানসাল রিয়াজকে দেখেছিল আয়শার বেডরুমে। তখন সুনীল বলে, তখনই আপনি সুযোগ পেয়ে যান আপনার ফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার জন্য, আর আপনি তাকে কল করেন। আর আমরা দেখি ডক্টর হানসাল আসলেই সেদিন ডক্টর সচিনকে কল করেছিল। ডক্টর হানসাল ডক্টর সচিনকে কল করে বলে, তুই কোথায় রে? সচিন বলে, একটা পেশেন্টের সাথে আছি। কিন্তু আসলে সে ডাক্তার হানসালের ওয়াইফকে বুকের মধ্যে নিয়ে শান্তিতে ঘুমিয়ে আছে। টুনটুনির ছেলে আর টুনটুনির মেয়ে একসাথে ঘুমাচ্ছে। হানসাল সচিনকে সবকিছু বলে দেয় যে রিয়াজ নুরানি আর আয়শা বেডরুমে একা একা গুপ্তগু করছে। এটা শোনার পর ডাক্তার সচিন বৃন্দাকে সেখানে রেখেই চলে যায়। তখন সিন বর্তমানে আসে। ডাক্তার হানসাল রেগে গিয়ে সুনীলকে বলে, আপনি কি বলতে চাচ্ছেন? কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? সুনীল বলে, প্রমাণ তো কোর্টে করব, এখনকার জন্য বাই। এটা বলে সুনীল সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় সুনীল রিমি ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদ করছে। সুনীল রিমিকে জিজ্ঞেস করে, তোমার কোয়ার্টার তো আয়শার রুমের নিচেই, তাহলে সেই রাতে কি তুমি কিছুই শুনতে পাওনি? রিমি বলে, স্যার আমি একটু আওয়াজ শুনেছিলাম, ফার্নিচার সরালে যেমন আওয়াজ হয় সেরকম হালকা একটু আওয়াজ শুনেছি। এরপর সুনীল পারভেজকে বলে, আরতি মহাজনকে বলে ওনার সাথে কথা বলতে হবে। রিমি বলে, স্যার আমারটা হয়ে গিয়েছে? সুনীল বলে, হ্যাঁ হয়ে গিয়েছে, মিসেস রিমি ফার্নান্ডেজ। রিমি বলে, স্যার ওয়ান রিকোয়েস্ট, আই এম নট মিসেস, টুনটুনির মেয়ে। বোঝাতে চাচ্ছে যে তার বিয়ে হয়নি আর কি। সুনীল হাসতে হাসতে বলে, ওকে, টুনটুনির ছেলের কি মনে লাড্ডু ফুটলো নাকি? যাই হোক। এরপর সুনীল আরতি মহাজনের সাথে দেখা করে। সুনীল আরতিকে জিজ্ঞেস করে ঘরের চাবি কার কার কাছে আছে। আরতি বলে, এক সেট রিমির কাছে আছে, আর অন্য সেট সেফটির জন্য ডক্টর হানসালের কাছে আছে। সুনীল আরতিকে জিজ্ঞেস করে, এই ডক্টর হানসালের বৃন্দাকে আপনার কেমন লাগে? আরতি বলে, ডক্টর হানসাল সচিনের ফ্রেন্ড, আর বৃন্দাকে আমার মোটেও ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? হাজব্যান্ডের গার্লফ্রেন্ডকে কারোরই ভালো লাগে না। এরপর সুনীল জিজ্ঞেস করে, আপনার মেয়ে আর রিয়াজ নুরানির মধ্যে যে একটা সম্পর্ক আছে সে ব্যাপারে আপনি কিছু জানেন? আরতি মাথা নাড়িয়ে বলে, না। এরপর আমাদের দেখানো হয় সুনীল আয়শার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল। আয়শার ফ্রেন্ডরা সুনীলকে বলে, স্যার রিয়াজ ছেলেটা মোটেও ভালো ছিল না, ও কয়েকবার আয়শাকে ধমকিও দিয়েছিল। সুনীল আরতিকে জিজ্ঞেস করে, আপনি কিছু জানতেন? আরতি বলে, সচিন এক দুবার বলেছিল রিয়াজ ছেলেটা ভালো নয়, আর রিয়াজের ফ্রেন্ডরাও ততটা ভালো ছেলে নয়। এরপর আমাদের রিয়াজের ফ্রেন্ডদের দেখানো হয়। তারা রাস্তার পাশে বসে বসে ভুট্টা খাচ্ছিল আর মেয়েদেরকে টিচ করছিল। তখন সুনীল পেছন থেকে এসে তাদের মাথায় টাপলি মারে, আর পারভেজকে বলে, এদেরকে নিয়ে থানায় চলো। এরপর তাদের সবাইকে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের মধ্যে একটাকে আলাদা রুমে নিয়ে এসে বলে, আমি এই পুতুলগুলোকে মারবো আর তুই চিল্লাবি। সেই ছেলেটাও ঠিক তেমনই করে। সুনীল পুতুলগুলোকে মারতে থাকে, আর সেই ছেলেটা চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে পাশের রুমে থাকা বাকিগুলোর অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। এরপর সুনীল তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলে তারা সবকিছু বলতে থাকে। তারা বলে, স্যার রিয়াজ আমাদের সাথে মিলে আয়শাকে ঘর থেকে ভাগানোর প্ল্যান করছিল, কিন্তু আয়শা বারে বারে না করে দিচ্ছিল। এছাড়া আমরা আর কিছুই জানি না। এরপর আমাদের দেখানো হয় সুনীল আর পারভেজ খাবার খেতে খেতে সুনীল পারভেজকে বলে, আমার মনে হচ্ছে 28 তারিখ রাতে আয়শা রিয়াজকে ব্রেকআপের কথা বলেছিল। পারভেজ বলে, স্যার এগুলো তো আমাদেরকে চেতন দিয়ারই বলতে পারবে। সুনীল বলে, এই চেতনের বনজামাই সুধাকর মিশ্রের উপর নজর রাখো। এরপর আমাদের দেখানো হয় পারভেজ সুধাকর মিশ্রের বাড়ির সামনে বসে বসে তার উপর নজর রাখছিল। সুধাকর মিশ্রা রাতের বেলা কোথাও যাওয়ার জন্য বের হয়। পারভেজ এটা দেখে সুনীলকে কল করে জানিয়ে দেয়, আর সুধাকর মিশ্রার পিছু করতে থাকে। এরপর সুধাকর মিশ্রা ট্রেন থেকে নেমে স্টেশনে হাঁটতে থাকে, আর পারভেজ সুধাকর মিশ্রাকে ফলো করতে থাকে। এখানে আপনারা কিছু খেয়াল করেছেন? মিস রিমি ফার্নান্ডেজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুর শরবত খাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সামনেই এটা নিয়ে একটা কাহিনী আছে। এরপর পারভেজ সুধাকর মিশ্রাকে ফলো করতে করতে একটা পার্কে এসে পৌঁছায়, আর আমরা সুনীলকেও সেই পার্কেই দেখতে পাই। সুনীল আগে থেকে সেই পার্কে এসে অপেক্ষা করতেছিল। সুধাকর মিশ্রা সেখানে খাবারের পাত্র রেখে সেখান থেকে চলে যায়। সুনীল আর পারভেজ সেখানে দাঁড়িয়েছিল সুধাকর মিশ্রা এই খাবারটা কার জন্য এনেছে সেটা দেখার জন্য। কিন্তু তখনই সুনীলের পেছন থেকে কেউ মাস্ক পরে তার উপরে হামলা করে দেয়। সুনীল সেই লোকটাকে ধরে মাস্ক খুলতে নিলেই পেছন থেকে আরও একজন এসে সুনীলের পিঠে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। সুনীল সেই দুজনের পিছু নিলেও তাদেরকে ধরতে পারে না। এরপর আমাদের সুনীলকে হসপিটালে দেখানো হয়, আর পারভেজ সেখানে দাঁড়িয়ে সুধাকর মিশ্রের নেওয়া সেই খাবার খাচ্ছিল। পারভেজ বলে, স্যার এটা গরুর গোশত, আর সেই গুফায় যদি চেতন তিওয়ারি থাকতো তাহলে এই খাবারের মধ্যে গরুর গোশত থাকতো না, কারণ চেতন তিওয়ারি হিন্দু। আমার মধ্যে সেই গুহার মধ্যে রিয়াজ নুরানি ছিল, আর যে লোকটা আপনার উপর হামলা করেছে সে হয়তোবা চেতন তিওয়ারি হতে পারে, হয়তোবা রিয়াজ নুরানির সাথে দেখা করতে এসেছিল। সুনীল বলে, এই সব কিছুর উত্তর তো এখন সুধাকর মিশ্রাই দেবে। আর পরের সিনে আমাদের দেখানো হয় কেউ আগেই সুধাকর মিশ্রার টুনটুনি কেটে দিয়েছে। সরি, আমি সেটা মিন করি নাই, এমন কেউ আগেই সুধাকর মিশ্রাকে হত্যা করে ফেলেছে। সুনীল সেই কনস্টেবলকে জিজ্ঞেস করে, বডির আশেপাশে কোনো খাবারের কোটা পাওয়া গিয়েছে? সে কনস্টেবল বলে, না স্যার। আর এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় রিয়াজের একটা ফ্রেন্ড ফোন বুথ থেকে রিয়াজের সাথে কথা বলছে।
সে কথা শেষ করে অন্যদিকে ঘুরলেই দেখে সুনীল আর পারভেজ তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সুনীল তার থেকে রিয়াজের ঠিকানা নিয়ে রিয়াজকে ধরতে আসে। সুনীল এসে দেখে রিয়াজ নামাজ পড়ছে। সুনীল সেখানে অপেক্ষা করে রিয়াজের নামাজ শেষ হলেই কষে একটা লাথি মারে। এরপর একটা পুতুম কেলানি দিয়ে পারভেজকে বলে ওকে নিয়ে চলো। পারভেজ যখন রিয়াজের কাছে যায়, রিয়াজ পারভেজের হাতে গুলি করে দেয়। এরপর তাদের দুজনকে গান পয়েন্টে রেখে সেখান থেকে পালিয়ে যায়। আর সুনীল রিয়াজের পিছু করতে থাকে। সুনীল রিয়াজের পিছু করতে করতে এক পর্যায়ে রিয়াজকে ধরে ফেললে কেউ একজন তাদের উপর গুলি চালাতে থাকে। সুনীল নিজেকে বাঁচানোর জন্য রিয়াজকে ছেড়ে দিয়ে সেখানেই লুকিয়ে পড়ে। এরপর সুনীল যেখান থেকে গুলি করা হয়েছিল সেখানে গিয়ে দেখে সেখানে কেউই নেই। আর পরদিন সকালে নদীর পাশে রিয়াজের লাশ পাওয়া যায়। সুনীল রিয়াজের বডি চেক করলে তার পকেটে একটা ডায়েরি পায়। ডায়েরির প্রত্যেকটা পাতায় শুধু আয়েশার নামই লেখা ছিল। আহা, লাইলি মজনুর ভালোবাসাও ফেল। যাই হোক, এখানেই সিন কাট হয়। পরের সিনে সুনীল চেতন তিয়ারের বাসায় যায়। আর সেখানে একটা বাক্সের মধ্যে কিছু রূপোর চামচ খুঁজে পায়। তখন সুনীলের মনে পড়ে এরকম রূপার চামচ সে ডক্টর সচিন মহাজনের ঘরে দেখেছে। এর মানে হচ্ছে চেতন তিয়ারি এই চামচগুলো তার ঘর থেকেই চুরি করেছে। এরপর সুনীল আবারও ডক্টর সচিন মহাজনের বাসায় যায়। সুনীল সেখানে ওয়াশরুমের সামনে চেতনের জুতো দেখতে পায়। সুনীল তখন পারভেজকে বলে, তুমি আয়েশার রুমে যাও। আয়েশার রুমে ঢুকে রুম থেকে বের হও। আর সুনীল চেতনের কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে থাকে। পারভেজ যখন আয়েশার রুম থেকে বের হয়, সুনীল লক্ষ্য করে চেতনের কোয়ার্টারের সামনে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পারভেজ আয়েশার রুম থেকে বের হচ্ছে। এর মানে হচ্ছে কেউ যদি আয়েশার রুম থেকে বের হয় তাহলে চেতনের কোয়ার্টারের সামনে থেকে তাই স্পষ্ট দেখা যাবে। এরপর সুনীল আয়েশার রুমে গিয়ে বলে, রিমির কোয়ার্টার আয়েশার রুমের ঠিক নিচে, তাই না? পারভেজ বলে, হ্যাঁ স্যার। তখন সুনীলের মনে পড়ে রিমি বলেছিল 28 তারিখ রাতে সে আয়েশার রুম থেকে ফার্নিচার সরানোর আওয়াজ শুনেছিল। তখন সুনীল পারভেজকে বলে, তুমি এই ফার্নিচারগুলো সরাও। আর সুনীল চলে যায় রিমির কোয়ার্টারে। আর সেখান থেকে ফার্নিচার সরানোর আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছিল। এরপর সুনীল আবারও আয়েশার রুমে আসে। সুনীল সেখানে হাঁটলে বুঝতে পারে ম্যাট্রেসের নিচের জায়গাটা ফাঁকা। সুনীল ম্যাট্রেসটা সরালে দেখতে পায় সেখানকার কার্পেটগুলো একটু ফাঁকা ফাঁকা। সুনীল আর পারভেজ কার্পেটের নিচের কাঠগুলো সরালে সেখানে চেতন তিয়ারের লাশ দেখতে পায়। চেতন তিয়ারের ব্যবহারের যা কিছু আছে সব কিছুই এখানে ছিল। আর লাশটাকে ন্যাপথলিন দিয়ে রাখা হয়েছিল যাতে গন্ধ না আসে। এর মানে হচ্ছে চেতন তিয়ারি কোথাও পালিয়ে যায়নি, তাকেও হত্যা করা হয়েছে। আর তাকে হত্যা করে ম্যাট্রেসের নিচের খালি জায়গায় রাখা হয়েছে। অন্যদিকে আমাদের বৃন্দাকে দেখানো হয় একজন সিনিয়র লয়ারের কাছে গিয়েছে ডক্টর সচিন মহাজনের কেস নিয়ে। সেই লয়ার বলে, দেখুন আমি রিটায়ার্ড করে নিয়েছি, প্রতি বছরে সর্বোচ্চ 1টা বা 2টা কেস নেই। আমি খুবই দুঃখিত, আমি আপনার এই কেসটা নিতে পারবো না। তখন এই টুনটুনির মেয়ে সেই লয়ারকে সিডিউস করতে থাকে। আর সেই লয়ার টুনটুনির ছেলে এই কাউয়ার মতো চেহারার মহিলাকে দেখে রাজি হয়ে যায় কেস লড়ার জন্য। এই লয়ার টুনটুনির ছেলে রুচির দুর্ভিক্ষ আছে। যাই হোক, এরপর আমাদের কোর্টের সিন দেখানো হয়। সেই টুনটুনির ছেলে লয়ার এখানে বলে, আয়েশা মহাজনের গায়ে আর সচিন মহাজনের গায়ে যে আঁচড়ের দাগ আছে সেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ সেদিন রাতে ডক্টর সচিন মহাজন তার মেয়েকে ডিসিপ্লিন করার জন্য তার গায়ে হাত তুলেছিল। এর মানে এটা নয় যে ডক্টর সচিন মহাজন তার মেয়েকে হত্যা করেছে। এছাড়াও ডক্টর সচিন মহাজন সেদিন অনেক ড্রিঙ্ক করেছিল। আর একজন নেশাগ্রস্ত লোকের পক্ষে সম্ভব নয় কারো গলায় এরকম নিট অ্যান্ড ক্লিন কাট করা। আমি শুধু এটুকুই বলতে চাই, এটা একটা ডাবল মার্ডার। এটা কোনো নেশাগ্রস্ত লোকের কাজ হতেই পারে না। এরপর অনেক তর্ক বিতর্কের পর জর্জ সচিন মহাজনকে টেম্পোরারি বেল দিয়ে দেয়। এরপর ডক্টর সচিন মহাজন জেল থেকে বের হওয়ার পর এই টুনটুনির ছেলে নিজের ওয়াইফের সাথে না গিয়ে ওই কাউয়ার মতো চেহারা টুনটুনির মেয়ের সাথে চলে যায়। তো বড় বেয়াদব দেখছেন, আমি আগেই বলছিলাম যে এই টুনটুনির ছেলের ক্যারেক্টার ভালো নয়। যাই হোক, পরের দিন আমাদের সুনীলকে দেখানো হয় সে চলে গিয়েছে ডক্টর সচিন মহাজনের গ্রামের বাড়িতে তার বাবা মায়ের কাছে। সুনীল ডক্টর সচিন মহাজনের বাবাকে বলে, আমার নাম পারস্কার, সুনীল পারস্কার, তবে এখানে আখরোট খেতে বলে নাই। সচিন মহাজনের বাবা বলে, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, সেই বিষয়ে আমরা কিছুই জানি না। সুনীল বলে, জানি না আমার কি হয়েছে, আমি কেন এই কেসের পেছনে পড়ে আছি। এই কেসের জন্য আমার উপরে হামলা হয়েছে আর আমার অ্যাসিস্ট্যান্টের উপর গুলি চলেছে। হতে পারে আগামীকাল আমি মারাও যেতে পারি। আমার একটা মেয়ে আছে, আর আমি যদি মারা যাই তাহলে তারা কোথায় যাবে? এরপর সুনীল সেখান থেকে চলে যেতে নিলেই ডক্টর সচিনের বাবা বলে, আয়শাকে কে হত্যা করেছে সেটা তো আমরা জানি না, তবে তাদের বাসায় কাজ করা রিমি নামের মেয়েটি নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। এরপর সুনীল স্টেশনে এসে পারভেজকে বলে, রিমি ফার্নান্ডেজকে ডাকো। পারভেজ জিজ্ঞেস করে, কেন স্যার? সুনীল বলে, 18 তারিখে তুমি সুধাকর মিশ্রাকে ফলো করছিলে না? সেদিন স্টেশনে কি হয়েছিল? পারভেজ বলে, কি হয়েছিল স্যার? সুনীল বলে, স্টেশনে লেবুর শরবত খেয়ে তোমার গার্লফ্রেন্ড খাচ্ছিল নাকি? সেখানে রিমি ফার্নান্ডেজ লেবুর শরবত খাচ্ছিল। এরপর পারভেজ রিমি ফার্নান্ডেজকে ডেকে পাঠায়। আর সুনীল রিমিকে জিজ্ঞাসাবাদ করছিল। সুনীল রিমিকে জিজ্ঞেস করে, 18 অক্টোবর রাতে তুমি কোথায় ছিলে? রিমি বলে, স্যার মনে নেই। সুনীল বলে, বারেলি স্টেশনে কি করছিলে? রিমি বলে, স্যার আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। সুনীল জিজ্ঞেস করে, তোমার মা কোথায় থাকে? রিমি বলে, পাটনাতে। সুনীল বলে, তাহলে বারেলি স্টেশনে কি করছিলে? লেবুর শরবত খাওয়ার জন্য বারেলি স্টেশন গিয়েছিলে? রিমি বলে, না স্যার, এখান থেকে পাটনাতে সোজা ট্রেন যায় না, বারেলি স্টেশন থেকে ট্রেন অ্যাক্সেস করে যেতে হয়। এরপর সুনীল রিমিকে একটু ভয় দেখিয়ে বলে, মিস রিমি ফার্নান্ডেজ। মিস্টার ফার্নান্ডেজ কোথায়?
রিমি বলে, স্যার নো মিস্টার ফার্নান্ডেজ। সুনীল জিজ্ঞেস করে, কোনো অ্যাফেয়ার্স আছে? রিমি বলে, না স্যার। এরপর সুনীল লেডি কনস্টেবলকে বলে, ওকে নিয়ে যাও মেডিকেল চেক আপের জন্য, এখানে একটা ঝটকা খাবেন। মেডিকেল চেক আপ থেকে জানা যায় রিমি সেক্সুয়ালি অ্যাক্টিভ ছিল, আর একবার ডেলিভারিও দিয়েছে, মানে সে একবার বাচ্চা প্রসব করেছে। এটা শুনে আমার মতো সুনীল একটা ঝটকা খায়। এরপর সুনীল চলে যায় রিমির মায়ের সাথে দেখা করার জন্য, এখানেও একটা ঝটকা খাবেন। সুনীল সেখানে জানতে পারে রিমির হাজবেন্ড তাকে এখানে আসতে দেয় না। সুনীল সেখানে রিমির ছবি দেখে কিছু একটা বুঝতে পারে। এরপর সুনীল সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পারভেজকে বল দিয়ে বলে, ডক্টর সচিন কোথায়? পারভেজ বলে, স্যার ডক্টর সচিন হোটেল মেরিডিয়ানে আছে বৃন্দার সাথে। সুনীল বলে, ওর জীবন নাশের আশঙ্কা আছে, ফোর্স নিয়ে তাড়াতাড়ি হোটেল মেরিডিয়ানে পৌঁছাও। এরপর তারা হোটেল মেরিডিয়ানে পৌঁছে দেখে ডক্টর সচিন মহাজনের টুনটুনি আগিয়ে উড়ে গিয়েছে। পারভেজ বলে, স্যার আমার মনে হচ্ছে সুইসাইড, হয়তোবা গিল্টের কারণে সুইসাইড করে নিয়েছে। সুনীল সেখানে ভালো করে লক্ষ্য করে রুমকি নিয়ে দরজার পাশে দেখে দরজার লকটা ভালো আছে। এরপর সে হোটেলের স্টাফকে জিজ্ঞেস করে, এই দরজার ডুপ্লিকেট চাবি কেউ চেয়েছিল? হোটেলের স্টাফ বলে, না স্যার। এরপর সুনীল সেখানে এসে পারভেজকে বলে, এই কেসের সাথে যারা যারা সংযুক্ত আছে আগামীকাল সকালে সবাইকে ডক্টর সচিন মহাজনের বাসায় ডাকো। এরপর আমাদের আগামীকাল সকালের দৃশ্য দেখানো হয়। এই কেসের সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে ডক্টর সচিন মহাজনের বাসায় ডাকা হয়। যাই হোক, আপনারা একটু নড়ে চড়ে বসুন, এখানে এই মুভির সবচেয়ে বড় টুইস্টগুলো রিভিল হতে চলেছে। আর সুনীল এখানে নীরবতা ভেঙে সবার দিকে একটা ফেলকা হাসি দিয়ে বলতে শুরু করে। সুনীল বলে, 28 আগস্ট রাত 12টায় ডক্টর সচিন মহাজন নেশাগ্রস্ত অবস্থায় তার বাসায় আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। সেদিন রাতে ডক্টর সচিন মহাজন বাসায় এসে আয়শার রুমের সামনে দাঁড়ালে ভিতরে রিয়াজ নুরানি আর আয়শার কথা শুনতে পায়। এরপর তার রুমে গিয়ে সার্জিক্যাল নাইফ নিয়ে আয়শার রুমে আসে আর রিয়াজের হাতে আঘাত করে। সচিন মহাজন রিয়াজকে মারতে নিলে আয়শা একটা বক্স এনে সচিন মহাজনের মাথায় আঘাত করে। মনে আছে এই সেই বক্স যেটা সুনীল পারস্কার প্রথমে আয়শার রুমে পেয়েছিল ভাঙা অবস্থায়। বক্সের বারে কি সচিন মহাজন সেখানে অজ্ঞান হয়ে যায় আর তার কলমটি পকেট থেকে সেখানে পড়ে যায়। আর এই কারণে এরপর কী হয়েছিল ডক্টর সচিন মহাজন আর মনে করতে পারছিল না। এরপর আয়শা তার ওড়না ছিঁড়ে রিয়াজের হাত বেঁধে দেয়। মনে আছে সুনীল আয়শার রুমে একটা ছিঁড়া ওড়না পেয়েছিল, সেটা এই কারণেই ছিঁড়েছিল। এখানে একটু ভালো করে খেয়াল করবেন, সিনগুলো একবার বর্তমানে আসে আবার অতীতে যায়। আর সেই সময় রিমি আর চেতন তাদের কোয়ার্টারে ঘুমাচ্ছিল। আয়শা আর রিয়াজ মিলে ডক্টর সচিনকে তার রুমে রেখে আসে। আর রুমে এসে আয়শা সেই সার্জিক্যাল নাইফটা নিয়ে তার রুমের ওয়াশরুমে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়। আর এই কারণে সেই নাইফে আয়শার ফিঙ্গারপ্রিন্ট রয়ে গিয়েছিল আর ওয়াশরুমের বেসিনে ব্লাড, যেটা সুনীল প্রথমেই খুঁজে পেয়েছিল। এরপর রিয়াজ সেখান থেকে চলে যায়। এরপর সিনেমার বর্তমানে আসে। বৃন্দা বলে, এরপর কি হয়েছিল হয়তো সেটা ডক্টর হানসাল বলতে পারে। তখন ডক্টর হানসাল বলে, সচিনের থেকে বদলা নেওয়ার জন্য আমি তাকে কল করেছিলাম রিয়াজের ব্যাপারে বলার জন্য, কিন্তু আমি জানি খুনটা কে করেছে। সুনীল তখন মুচকি হাসি দিয়ে বলে, কে করেছে? আপনার বিউটিফুল এক্স ওয়াইফ বৃন্দা? ডক্টর হানসাল বলে, না। সুনীল বলে, তাহলে আপনার মতে কে করেছে খুন? ডক্টর হানসাল রিমির দিকে তাকিয়ে বলে, এই মেয়েটি। সুনীল বলে, গালত, একজন মা তার মেয়েকে কিভাবে মারতে পারে? এর মানে হচ্ছে আয়শা ছিল রিমি ফার্নান্ডেজের মেয়ে। সুনীল রিমির সামনে এসে বলে, তোমার আর ডক্টর সচিনের ছোটবেলা থেকে রিলেশন ছিল না, ফিজিক্যাল রিলেশন? আর এই রিলেশন ডক্টর হানসালের বিয়ের পর পর্যন্ত চলতেছিল। সুনীল রিমিকে বলে, তুমি কখনো মিসেস সচিন মহাজন হতে পারবে না, তাই মিসেস রিমি মহাজন হয়েছ। তুমি তো ডক্টর সচিনকে অনেক ভালোবাসতে, এই কারণে বিয়ে না করে ডক্টর সচিনের সাথে রয়ে গিয়েছো, তাই না? এরপর কি করলে? একদিন ডক্টর সচিনকে গুড নিউজ দিয়ে দিলে যে সে বাবা হতে চলেছে। সুনীল সবাইকে বলে, ডক্টর সচিন যদি বলতো ওকে বাচ্চা ফেলে দেওয়ার জন্য, তাহলে ও তুড়ি মেরে বাচ্চা ফেলে দিত। কিন্তু ডক্টর সচিন এমনটা করেনি, কারণ ডক্টর সচিন বিয়ের 3 বছর পর জানতে পেরেছিল তার ওয়াইফ আরতি মহাজন কখনো মা হতে পারবে না। এরপর ডক্টর সচিন রিমিকে তার মায়ের কাছে পাটনা পাঠিয়ে দেয় আর রিমি সেখানে আয়শাকে জন্ম দেয়। ভাই রে ভাই, এত কাহিনী, সব ক্যারেক্টারলেস মনে হয় এই মুভির মধ্যেই আছে। যাই হোক, অপেক্ষা করেন, আরও বাকি আছে। সুনীল বলে, এরপর সচিন আরতিকে বলে সে অনাথ আশ্রম থেকে একটা 15 দিনের বাচ্চাকে অ্যাডপ্ট করেছে, আর আরতি মহাজনও সেটা বিশ্বাস করে খুশি হয়ে যায়। এরপর সচিন যখন এখানে ক্লিনিক খোলে, নার্সের বাহানায় রিমিকে এখানে নিয়ে আসে। আরতি এসব ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু 18 বছর পর একবার আরতি রিমি আর সচিনকে একসাথে দেখে ফেলে। তখন আরতি বলে, আপনি কি করছেন? আমরা এমনিতেই আগে থেকে কষ্টের মধ্যে আছি, এরপরে আপনি এগুলো কি করছেন? সুনীল বলে, আপনি পুনে ছিলেন না? যেদিন মার্ডার হয়েছে সেদিন আপনি পুনে ছিলেন, তাই না? আরতি বলে, হ্যাঁ। তখন সচিন একটা পেপার নিয়ে বলে, আপনি যে অপারেশনের জন্য পুনেতে গিয়েছিলেন, কিন্তু আপনি যাওয়ার আগেই তো সেই অপারেশন হয়ে গিয়েছিল। পেশেন্টের কন্ডিশন সিরিয়াস থাকা একজন জুনিয়র ডক্টর সেই অপারেশনটা করে ফেলেছিল। এই দেখেন সেই হসপিটালের রিপোর্ট, বাগাতি হসপিটাল পুনে, ডক্টরের নামও এখানে উল্লেখ আছে। এরপর সুনীল একটা ট্যাক্সি সার্ভিসের টোকেন দেখিয়ে বলে, আপনি তো রাত 11:30টার দিকে আপনার বাসায় পৌঁছে গিয়েছিলেন, তাই না? তখন আরতি রেগে গিয়ে বলে, এটার সাথে খুনের কি লেনাদেনা? কি বলতে চাচ্ছেন আপনি? তখন সুনীল বলে, এটার সাথে কোনো লেনাদেনা নেই। না থাকলে আপনি রেগে যাচ্ছেন কেন? এরপর সুনীল বলে, রাত 11:15টার দিকে আরতি বাসায় পৌঁছে গিয়েছিল। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকের একটু সিন দেখানো হয়। আসলে আরতি সেদিন রাতের 11:15টার দিকে বাসায় পৌঁছে গিয়েছিল। এরপর সিনেমার বর্তমানে আসে।
সুনীল বলে আরতি পৌঁছানোর পর 12টার দিকে ডক্টর সচিন মহাজন বাসায় আসে নেশাগ্রস্ত অবস্থায়। আর আরতি তখন ওয়াশরুমে ছিল, আর সে এটা বুঝতে পারে। তখন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আয়শা আর রিয়াজ যখন সচিন মহাজনকে নিয়ে তার রুমে এসেছিল, তখন আরতি ওয়াশরুমের মধ্যেই ছিল। আয়শা আর রিয়াজ সেখান থেকে যাওয়ার পর আরতি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর একটা কাপড় দিয়ে ডক্টর সচিনের ব্রিফ কেসটা খোলে। সেখানে আয়শার রেখে যাওয়া সার্জিক্যাল নাইফটা ছিল। তখন সিনেমার বর্তমানে আসে। আরতি মহাজন এখানে রেগে গিয়ে বলে, আমরা কেন এই লোকটার কথা শুনছি, কেন শুনছি আমরা এই লোকটার কথা। এরপর সুনীল আবারও বলতে শুরু করে, আর আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আরতি এখানে তার ব্যাগ থেকে সার্জিক্যাল কিটগুলো নিয়ে পড়ে নেয়, আর ডাক্তার সচিনের নাইফ নিয়ে আয়শার রুমে গিয়ে আয়শার গলা কেটে দেয়। তখনই সিন বর্তমানে এসে পড়ে। এখানে আরতি মহাজন রেগে গিয়ে বলে, আপনি কি বলতেছেন? প্রথমে সচিন, এরপর আমি। আপনি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যান। তখনই লেডি কনস্টেবল আর ইন্সপেক্টর মালবারে এসে আরতিকে থামায়। মালবারে আরতিকে বলে, সিবিআইয়ের ইনকোয়ারি চলতেছে, আপনি একটু ঠান্ডা হন। এরপর মালবারে সুনীলকে জিজ্ঞেস করে, চেতন তৈরি যে মারা গিয়েছে সেটা কিভাবে এক্সপ্লেন করবেন। তখন সুনীল আবারও বলতে শুরু করে। সুনীল বলে, আয়শাকে মারার পর আরতি যখন আয়শার রুম থেকে বের হয়, তখন চেতন তার কোয়ার্টার থেকে বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। আর তখন চেতন আরতিকে আয়শার রুম থেকে বের হতে দেখে ফেলে। আর আমাদের ফ্ল্যাশব্যাকের সেই সিনটা দেখানো হয়। বর্তমানে আরতি বলে, আপনার যা মনে আছে আপনি তাই বলতেছেন। তখন সুনীল বলে, চেতন যখন আপনাকে দেখে ফেলে তখন আপনি চেতনের সাথে একটা ডিল করেছিলেন। তখন সিনেমারও ফ্ল্যাশব্যাকে যায়। আর আমাদের দেখানো হয় আসলে আরতি চেতনকে অনেকগুলো টাকা দিয়েছিল, আর চেতনকে দিয়ে সেই ফার্নিচারগুলো সরিয়েছিল, যেটা সরানোর আওয়াজ রিমি শুনতে পেয়েছিল। আর চেতনকে দিয়ে কার্পেটের নিচে সেই কাঠগুলোকেও সরাচ্ছিল। চেতন যখন কাঠগুলো সরাচ্ছিল, আরতি তখন পেছন থেকে চেতনের গলা কেটে দেয়। তখন বর্তমানে মালবারের সুনীলকে বলে, স্যার আপনি সিবিআইয়ের এত বড় অফিসার, কিন্তু আপনার থিওরির পুরোই রং। একজন মহিলা এগুলো করতেই পারে না। তখন সুনীল বলে, ডক্টর আরতি মহাজন একজন অর্থোপেডিক সার্জন। আপনি একজন অর্থোপেডিক সার্জন, তাই না? পেশেন্টের হাত পা এই নরম হাত দিয়েই তো কাটেন, তাই না? আর এই মজবুত নরম হাত দিয়েই আরতি চেতনের বডিকে ফ্লোরের মধ্যে চাপা দিয়ে দেয়। আর আমাদের ফ্ল্যাশব্যাকের সেই সিনটা দেখানো হয়, যেখানে আরতি চেতনের বডিকে ফ্লোরের মধ্যে রাখছিল। আর এরপর সবকিছু ক্লিয়ার করে আরতি বাসা থেকে বেরিয়ে যায়। আর তখন গার্ড ঘুমাচ্ছিল, এই কারণে সেই গার্ড আরতিকে দেখতে পায়নি। এরপর সিনেমার বর্তমানে আসে। সুনীল বলে, আরতি মহাজন জানতো কোনো না কোনো দিন চেতনের বডি খুঁজে পাওয়া যাবে, আর সে এটা চাইছিল, যাতে ডক্টর সচিনের বিরুদ্ধে কেসটা আরও স্ট্রং হয়ে যায়। আর সকালবেলা রিমি আয়শার বডি দেখে, এরপর সচিনকে ডেকে তোলে। আর রিমি সচিনকে বাঁচানোর জন্য তার শার্ট নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আর ফ্ল্যাশব্যাকে আমাদের এই সিনটা দেখানো হয়। ডাস্টবিনে ডক্টর সচিনের যে শার্টটি পাওয়া গেছিল সেটা আসলে রিমি এনে সেখানে ফেলেছিল। এরপর সিনেমার বর্তমানে আসে। সুনীল বলে, এরপর আপনি ফাইনাল বদলা নিয়েছেন ডক্টর সচিন মহাজনকে মেরে। ডক্টর সচিন মহাজন যে হোটেলে ছিল সেই হোটেলের দরজাটি ভাঙা হয়নি। এর একটাই মানে দাঁড়ায়, ডক্টর সচিন খুনিকে চিনত, আর সে নিজেই খুনিকে রুমের ভেতরে ঢুকিয়েছে। আপনি গিয়েছিলেন না ডক্টর সচিনের সাথে দেখা করার জন্য হোটেলে, ডিভোর্স পেপার নিয়ে? তখন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আরতি মহাজন আসলেই সেখানে গিয়েছিল ডিভোর্স লেটার নিয়ে। আর সচিন সেখানে বসে বসে তার মেয়ের ছবি দেখছিল। আরতি সেখানে আবারও তার মেডিকেল গ্লাভসগুলো পরে নেয়, আর পেছন থেকে গিয়ে ডক্টর সচিনকে সেখানে মেরে ফেলে। এরপর সিন আবার বর্তমানে আসে। সেই বিল্ডিংয়ের গার্ড সুনীলকে জিজ্ঞেস করে, সেই চেতনের ভঞ্জামাই সুধাকর মিশ্রাকে কে মেরেছে। তখন সুনীল ইন্সপেক্টর মালবারের দিকে ইশারা করে বলে, ও মেরেছে সুধাকর মিশ্রাকে। আরতি মহাজন শুরু থেকে ইন্সপেক্টর মালবারকে কিনে নিয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ইন্সপেক্টর মালবারে যখন আরতি মহাজনকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করছিল, তখনই আরতি মহাজন ইন্সপেক্টর মালবারকে কিনে নিয়েছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আয়শাকে মারার পর রিয়াজ নুরুন ইন্সপেক্টর মালবারের সাথে দেখা করে বলে, আয়শাকে ওর বাবাই মেরেছে, ওর বাবাকে আমি সামনে পেলে নিজের হাতে খুন করব। আর ইন্সপেক্টর মালবারে আরতিকে কল করে জানায় যে রিয়াজ নামের একটা ছেলে ডক্টর সচিনকে মারার জন্য খুঁজছে। তখন আরতি বলে, ওকে এখন কন্ট্রোল করো, যদি সচিন বেল পেয়ে যায় তখন আমরা ওকে ইউজ করব সচিনকে মারার জন্য। কি ডেঞ্জারাস মহিলা রে ভাই, বুঝলাম না, সব ক্যারেক্টারলেসরা এই মুভিটার মধ্যে আছে। এরপর সিনেমার বর্তমানে আসে। সুনীল বলে, যদি ডক্টর সচিনের জেল না হতো তাহলে এরা দুজন মিলে রিয়াজকে দিয়ে ডক্টর সচিনকে মেরে ফেলতো। আর ইন্সপেক্টর মালবারের কথায় রিয়াজ সেই পার্কের গুহায় থাকতো, আর সুধাকর মিশ্রাকে দিয়ে রিয়াজের জন্য খাবার পাঠাতো। একদিন ইন্সপেক্টর মালবারে সেই গুহায় গিয়েছিল রিয়াজের সাথে দেখা করার জন্য। আর সে সেখানে গিয়ে দেখে আমি আর পারভেজ সেখানে সুধাকর মিশ্রাকে ফলো করতে করতে পৌঁছে গিয়েছি। আর এটা দেখে ইন্সপেক্টর মালবারে আমার উপরে হামলা করেছে। আর আমাদের ফ্ল্যাশব্যাকের সেই সিনটা দেখানো হয়। আসলে ইন্সপেক্টর মালবারে সেখানে সুনীল পারাস্করের উপর হামলা করেছিল। তখন সিনেমার বর্তমানে আসে। সুনীল বলে, যেহেতু আমরা সুধাকর মিশ্রাকে দেখে ফেলেছিলাম, এই কারণে ইন্সপেক্টর মালবারে সুধাকর মিশ্রাকে হত্যা করে। আর আমাদের দেখানো হয় ইন্সপেক্টর মালবারে সুধাকর মিশ্রাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে। সিনেমার বর্তমানে আসে। সুনীল বলে, রিয়াজ যদি সিবিআইয়ের সামনে মুখ খুলে দিত তাহলে তো ইন্সপেক্টর মালবারের কাহিনী শেষ হয়ে যেত। আর এই কারণে ইন্সপেক্টর মালবারে রিয়াজকে মেরে ফেলে। আর এই সিনটা আমাদের দেখানো হয়। রিয়াজের বাবা যখন জানতে পারে ইন্সপেক্টর মালবারে রিয়াজকে মেরেছে, সেদিন ইন্সপেক্টর মালবারকে মারার জন্য ওঠে। আরে টুনটুনির ছেলে, তোর ছেলে কি ভালো মানুষ ছিল? ওরে মাইরা ফেলাইছে তো ভালোই হয়েছে। যাই হোক, কনস্টেবলরা এসে রিয়াজের বাবাকে নিয়ে যায়।
মালবার বলে, আরে মিস্টার পারস্কর সাহেব, আপনার কাছে কোনো প্রমাণই নেই। তখন সুনীল পারস্কর একটু রেগে গিয়ে বলে, তোকে যখন সিবিআই থার্ড ডিগ্রি দিব না, তখন তুই নিজেই একটা এভিডেন্স হয়ে যাবি। এরপর সুনীল পারভেজকে বলে, ওকে নিয়ে যাও। কনস্টেবলরা এসে ইন্সপেক্টর মালবারকে ধরে নিয়ে যায়। এরপর সুনীল আট থেকে বলে, আমি যখন রিমির মায়ের কাছে গিয়েছিলাম, সেখানে আমি রিমির 18 বছরের একটা ছবি পেয়েছি। আর 18 বছরের রিমির মধ্যে আমি 18 বছরের আয়েশাকে দেখতে পেয়েছিলাম। এটা বলে সুনীল আখরোট খেতে থাকে। আর লেডি কনস্টেবলরা এসে আরতিকে ধরে নিয়ে যায়। আরতি যাওয়ার সময় রিমির দিকে একটা পৈশাচিক লুক দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ডিটেলসে এক্সপ্লেন করার জন্য। আর ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।